আসসালামু আলাইকুম সবাইকে। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং প্রতি বছরই 5 থেকে 8 বার কিন্তু এই বিষয় থেকে আসে। কেননা এখানে অনেকগুলো এলিমেন্টস, অনেকগুলো উপাদান আছে যেগুলো আসলে আলোচনা না করলে বাংলা গ্রামারের বা বাংলা ব্যাকরণের অনেক বিষয় কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। সো আলটিমেটলি রূপতত্ত্ব খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, একটু বলে রাখি, রূপতত্ত্বের অপর নাম কিন্তু শব্দতত্ত্ব। আমরা অনেকেই জানি না, তো এটা কিন্তু নোট ডাউন করে রাখতে হবে। কেননা এই রূপতত্ত্বে শব্দের গঠন, শব্দের রূপান্তর, একটা শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কে আলোচনা করা হয়। সো বেসিকলি রূপতত্ত্ব এই কারণে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা মেকশিওর করব যখনই আমরা পড়বো আমরা কিন্তু বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে লিখে রাখি, বিকজ এগুলো না লিখে রাখলে কিন্তু আসলে ভুলে যাওয়ার চান্স থাকে। আচ্ছা, প্রথমেই জানা যাক শব্দ। এই শব্দের সাথে সাথে আমরা কিন্তু আরো একটা বিষয় জানবো, সেটি হচ্ছে ধ্বনি। তো শব্দ ও ধ্বনি এটা কিন্তু অফকোর্স পরস্পরের সাথে, এরা দুজন কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তাই আমাদের আসলে ধ্বনি যদি আমরা না চিনি আমরা শব্দ চিনবো না। সো এখানে দেখ, আমরা যদি একটু খেয়াল করি, লেখা আছে 2 বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে শব্দ তৈরি হয়। রাইট? শব্দ কিন্তু আবার একটা ধ্বনি দিয়েও তৈরি হতে পারে। এখানে ঠিক তার নিচে লেখা আছে একটা ধ্বনি দিয়েও শব্দ তৈরি হতে পারে। তাহলে 2 বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে শব্দ তৈরি হয় কিভাবে সেটা একটু দেখি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ময়ের নিচে হসন্ত। সবগুলো ব্যঞ্জন ধ্বনির নিচে মূলত হসন্ত থাকে, কারণ এগুলো মূলত স্বরধ্বনি ছাড়া উচ্চারিত হতে পারে না। আর যার কারণে এটার নিচে হসন্ত দেয়া থাকে। আবার স্বরধ্বনির নিচে কিন্তু হসন্ত দেয়া থাকে না। তো ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনির সাথে যুক্ত হয়ে একটি শব্দ গঠন করতে পারে। যেমন ম যখন আয়ের সাথে যুক্ত হচ্ছে তখন তৈরি করছে মা। একইভাবে আমরা যদি আমার এই শব্দটাকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার শব্দে মূলত 4টা ধ্বনি ব্যবহৃত হয়েছে। কি কি? আ একটা স্বরধ্বনি, এখানে মা থেকে আমরা ম নিব ব্যঞ্জন ধ্বনি, এবং আ নিব স্বরধ্বনি, কারণ ম যোগ আ মা, আর লাস্টে র। তার মানে এই আমার এই শব্দটিতে কয়টি ধ্বনি আছে? 4টি ধ্বনি আছে, আ যোগ ম যোগ আ যোগ র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো বেসিকলি এই যে একটা ধ্বনি দিয়েও শব্দ তৈরি হতে পারে, এটাতে আমরা যদি একটু খেয়াল করি, এখানে মেইনলি আসলে একটা ধ্বনি কি? সে একটা ধ্বনি কি ব্যঞ্জন ধ্বনি? না, সে একটা ধ্বনি হতে হবে অবশ্যই স্বরধ্বনি। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই একটা ধ্বনি, যেসব ধ্বনি দিয়ে আসলে শব্দ তৈরি হচ্ছে তারা সবাই মেইনলি স্বরধ্বনি। যেমন ই, উ, আ। লক্ষ্য করবে এগুলো কিন্তু আমরা বেদনা, ক্ষোভ, দুঃখ ইত্যাদি ভাব প্রকাশে ব্যবহার করি। তো ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় ঠিক এই প্যারাটা থেকে কি কি রকমের কোয়েশ্চেন আমরা আসলে আহ, পেতে পারি সেটা একটু দেখি। যেমন এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, 2 বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে শব্দ তৈরি হয়। আবার একটা ধ্বনি দিয়েও একটি শব্দ তৈরি হতে পারে। একটি স্বরধ্বনি দিয়ে একটি শব্দ গঠিত হয়, কিন্তু ব্যঞ্জন ধ্বনির সাহায্যে শব্দ তৈরি হয় না। এই লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট। কি ধরনের প্রশ্ন বেসিকলি আসে? যেমন অনেক সময় বলে আমার এই শব্দটিতে কতটি ধ্বনি ব্যবহৃত হয়েছে। তো এইভাবে প্রশ্নগুলো মেইনলি চলে আসে। তো এইভাবে মেইনলি প্রশ্নগুলো আসে। আচ্ছা, আমরা যদি একটু দেখি শব্দের গঠনের ক্ষেত্রে, শব্দের গঠন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লেসন, এবং আমাদের সবাইকে একটু মনোযোগ দিয়ে এটা দেখতে হবে। শব্দ গঠনের জন্য কতগুলো ভাষিক উপাদান রয়েছে। এই যে ভাষিক উপাদানের কথা বলা হয়েছে, ভাষার কিছু উপাদান যেমন প্রত্যয়, বিভক্তি, উপসর্গ, সমাস। ওয়ান বাই ওয়ান আমি সবগুলোই ক্লিয়ার করব। আজকের এই লেসনটাতে মেইনলি আমি প্রত্যয়, বিভক্তি, উপসর্গ, সমাস এই 4টা টপিক বোঝাবো।
তার আগে একটু বলে রাখি, আমি যদি এই তিনটা টপিকের ব্যাপারে আলোচনা করি, প্রত্যয়ের ব্যাপারে, বিভক্তির ব্যাপারে, উপসর্গের ব্যাপারে, তাহলে একটু খেয়াল করবে তোমরা। বেসিকলি এই যে প্রত্যয় এবং এই যে উপসর্গ, এরা কিন্তু নতুন শব্দ গঠনে সহায়তা করে। নতুন শব্দ গঠন বলতে আসলে সবাই নতুন শব্দ গঠনে সহায়তা করে, কিন্তু এদের নতুন শব্দ গঠনের একটা প্রক্রিয়া আছে। এখানে কি হয় কি, যে অর্থের পরিবর্তন ঘটে। নতুন শব্দের তো গঠন করে এবং সেই নতুন শব্দ একটা ভিন্ন অর্থ নিয়ে আসে। সো সেক্ষেত্রে প্রত্যয় এবং উপসর্গ হচ্ছে ভাই ভাই। যদি বিভক্তির কথা বলি, বিভক্তিও নতুন শব্দ গঠন করে, তবে এক্ষেত্রে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে নতুন শব্দের অর্থের কিন্তু কোনো পরিবর্তন ঘটে না। অর্থের পরিবর্তন নাই বলে আমি এখানে ভিন্ন অর্থ না লিখি, লিখি অভিন্ন অর্থ। অর্থাৎ এই জায়গায় প্রত্যয় উপসর্গ থেকে আমাদের এই যে বিভক্তি তা আলাদা। তো তারপরও বাচ্চারা কনফিউজড হয়ে যায়, মিস আমরা কিভাবে বুঝবো কোনটা বিভক্তি, কোথায় বিভক্তি যুক্ত হয়েছে, কোথায় প্রত্যয় যুক্ত হয়েছে। সো তা বোঝার জন্য অফকোর্স মেক শিওর করো শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখছো। আমরা যদি ফার্স্টে প্রত্যয়ের কথায় আসি, প্রত্যয় বলতে সেই সব ভাষিক উপাদানকে বোঝায় যেগুলো অফকোর্স স্বাধীনভাবে ব্যবহৃত হয় না, শব্দের পরে বসে। আসলে প্রত্যয় কিন্তু স্বাধীনভাবে যেমন ব্যবহৃত হয় না, বিভক্তিও স্বাধীনভাবে ব্যবহৃত হয় না, উপসর্গ স্বাধীনভাবে ব্যবহৃত হয় না। প্রত্যয় শব্দের পরে বসে, উপসর্গ শব্দের আগে বসে, এটা হচ্ছে আগে বসে, এটা হচ্ছে পরে বসে। আর বিভক্তিও শব্দের পরে বসে। হ্যাঁ, সো এখানে প্রত্যয়, বিভক্তি এবং উপসর্গের এই বিষয়গুলো যখন আমরা পড়বো, পাশাপাশি এই জিনিসগুলো একটু নোট করে রাখবো। তো প্রত্যয় মেইনলি হচ্ছে দু ধরনের, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, কৃত প্রত্যয় হচ্ছে কি, যেসব প্রত্যয় মেইনলি ক্রিয়া শব্দ বা ক্রিয়া মূলের পরে বসে সেগুলো হচ্ছে কৃত প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয় কি, যেগুলো যেসব প্রত্যয় শব্দ মূলের পরে বসে। কারণ তোমরা জিজ্ঞেস করতে পারো, মিস ক্রিয়ামূল শব্দ মূল এগুলো তো কঠিন কঠিন শব্দ, বুঝতেই তো পারছে না। তো বেসিক্যালি তোমাদের এই বোঝাটাকে ক্লিয়ার করার জন্যই আমি একটা এক্সাম্পল দিই এখানে। দেখো এখানে লিখেছে কৃত প্রত্যয় বসে ক্রিয়ামূলের শেষে। আচ্ছা, ফার্স্টে আমরা ক্রিয়ামূল বিষয়টাকে, আচ্ছা এই যে ক্রিয়ামূলের কথা বলছি, ক্রিয়ামূল, হ্যাঁ, এই ক্রিয়া মানে কি, এই ক্রিয়া মানে কিন্তু কাজ। হ্যাঁ, কাজ, ঠিক আছে। তো যেসব শব্দ দিয়ে আমরা কাজকে বুঝে থাকি, ওকে, সেসব শব্দ অফকোর্স ক্রিয়া। তো মূল আসলে কি সেটা একটু বুঝি, কারণ মূলটা নিয়ে অনেকের প্রবলেম থাকতে পারে, মিস এই মূল জিনিসটা আসলে কি। এই যে দেখো খেল, এই খেল আমরা যদি লক্ষ্য করি, এই খেল দিয়ে আমরা কিন্তু অসংখ্য শব্দ তৈরি করতে পারি। যেমন খেল যোগ আ, খেলা, রাইট। ঠিক তেমনি ভাবে আমরা যদি খেল যোগ ই, খেলি, রাইট। তো এই খেল দিয়ে কিন্তু আসলে অনেকগুলো শব্দ তৈরি করা যাবে। কিন্তু এই খেলটা মেনলি তাহলে কি বোঝায়, খেল মানে অফকোর্স একটা অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, একটা কাজ বোঝাচ্ছে, রাইট। এবং এটাই তো মূল শব্দ, যার কারণে এই কাজের মূল শব্দ বলেই কিন্তু এই খেলটা হয়ে যাচ্ছে কি ক্রিয়ামূল, রাইট। এই খেলটা কি হয়ে যাচ্ছে ক্রিয়ামূল, এবং এই ক্রিয়ামূলের শেষে কিন্তু আ যুক্ত হয়েছে। এই আটা হচ্ছে মেনলি কৃত প্রত্যয়। তো খেলা নামক একটা নতুন শব্দ আমরা পেলাম। পর যোগ উয়া, রাইট। এই পর দিয়েও কিন্তু আমরা অনেক শব্দ তৈরি করতে পারবো, এবং পর কিন্তু একটা অ্যাক্টিভিটি বা কাজ, সো আলটিমেটলি এটাও ক্রিয়ামূল। এবং অফকোর্স পর যোগ উয়া, পড়ুয়া। আমরা যদি পরবর্তীটাতে যাই, আমরা যদি পরবর্তীটা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। যেমন আমরা এখানে তদ্ধিত প্রত্যয়ের কথা যদি খেয়াল করি, তদ্ধিত প্রত্যয় আসলে কি, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যেমন সমাজ, এটা দিয়ে তো অফকোর্স কোনো অ্যাক্টিভিটি বোঝাচ্ছে না। সমাজ হচ্ছে একটি নাম, একটি নাম যেহেতু বোঝাচ্ছে, তাহলে নাম শব্দ। হ্যাঁ, তো এই নাম শব্দের শেষে যে প্রত্যয় ব্যবহৃত হচ্ছে, সেই প্রত্যয়টাই মেনলি তদ্ধিত প্রত্যয়। তাই সমাজ যোগ ই, সামাজিক। বাঙালি শব্দটা যদি আমরা খেয়াল করি, তাহলে সেক্ষেত্রে এটি বিশ্লেষণ করে বাঙ্গাল যোগ ই পাওয়া যায়। তাহলে এই বাঙ্গালও তো একটা নাম শব্দ, এটা তো কোনো ক্রিয়ামূল না, ক্রিয়া বোঝাচ্ছে না। তো এই যে নাম শব্দের সঙ্গে বা শব্দমূলের সাথে যে প্রত্যয় ব্যবহৃত হয়,
তাই বেসিকলি তদ্ধিত প্রত্যয়। আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেখি আমরা বুঝতে পারবো। আবার তোমরা হয়তো জিজ্ঞেস করবা, মিস কিভাবে বুঝবো কোনটা ক্রিয়ামূল বা কোনটা ক্রিয়ামূল না? ভেরি সিম্পল, ক্রিয়ামূলের নিচে কিন্তু হসন্ত থাকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ যতগুলো নিচে হসন্ত আছে প্রত্যেকেই কিন্তু অবভিয়াসলি কি ক্রিয়ামূল। যেমন দুল, কাঁধ, খেল, ফুট, বল, বাদ, জান, মিশ, নাচ। এই যে দুল, হ্যাঁ, দুলের সাথে যখন অনা প্রত্যয় যুক্ত হয়েছে তাহলে কি হয়ে যাচ্ছে? দোলনা, রাইট? এই দোলনা কিন্তু একটা নতুন শব্দ এবং একটি নতুন অর্থ প্রকাশ করছে। দুল মানে কি? দুল মানে দেখা যাচ্ছে দোলা। তো সেক্ষেত্রে অফকোর্স দোলনা কিন্তু আহ দোলানোর কাজই করে, কিন্তু অবভিয়াসলি এটা একটা ম্যাটেরিয়াল বা একটা বস্তুকে বোঝাচ্ছে। সো যার কারণে যেহেতু একটা নতুন শব্দ গঠিত হয়েছে, এটা কিন্তু অবভিয়াসলি আমাদের একটা তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ, রাইট? যেমন কাঁদন, কাজ যোগ অন, খেলনা, খেল যোগ অন, ঠিক তেমনি ভাবে আমরা সবগুলো দেখতে পাচ্ছি। একইভাবে আমরা একটু যদি লক্ষ্য করি এখানে ফল, যদিও এটা ফল একটা নাম শব্দ, বাট এই ক্ষেত্রে আমরা কিন্তু এটা নিচে যদি হসন্ত যোগ করি তাহলে অফকোর্স এটাকে আমরা ক্রিয়ামূলে রূপান্তর করতে পারছি, কারণ ফলন বেসিকলি একটা ক্রিয়ামূল থেকে এসেছে। কারণ ফল যে শব্দটা, ফলানো, ফসল ফলেছে, তাহলে সেক্ষেত্রে অফকোর্স ফলন হওয়ার ব্যাপারটা মেনলি একটা কাজের সাথে রিলেটেড। সো এখানে যদিও বইয়ে হসন্ত দেয়নি, আমরা হসন্ত দিব এবং এটা আসলে ক্রিয়ামূল হওয়াটাই যথার্থ। আমরা যদি এরপর শব্দমূলের দিকে খেয়াল করি, যেমন হাত একটা শব্দ, কিন্তু হাতা একটা ভিন্ন শব্দ, এবং এই হাতা ভিন্ন শব্দটা তৈরি হয়েছে আ নামক প্রত্যয়ের কারণে। ঢাকা যে শব্দ, ঢাকাই কিন্তু ওই একই বিষয়টাকে বোঝায় না। ঢাকা যদি বিশেষ্য হয়ে থাকে, ঢাকাই কিন্তু বিশেষ্য না। ব্যাপারটা কিন্তু এমনই। আমরা যদি আরেকটু খেয়াল করি, আকাশ, আকাশ যা বোঝায় আকাশই কিন্তু তা বোঝায় না, আকাশ একটা রংকে বোঝায়। সো এখানে আকাশ কিন্তু নাম শব্দ, দাঁত নাম শব্দ, শাখা নাম শব্দ, পাগল নাম শব্দ, প্যাচ নাম শব্দ, ইচ্ছা নাম শব্দ, জমি নাম শব্দ, হাত নাম শব্দ। হাত যা বোঝায় হাতুড়ে কিন্তু তা বোঝায় না, এটা একটা ভিন্ন অর্থ প্রকাশ করে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো বেসিকলি কিভাবে আমরা একটা নতুন শব্দ গঠন করছি প্রত্যয়ের সাহায্যে। আমরা যদি এর পরের লেসনে আসি, বিভক্তি খুবই ইম্পর্টেন্ট। অনেকেই আসলে বিভক্তির সাথে প্রত্যয়কে গুলিয়ে ফেলে। আসলে গোলানোর কিছুই নাই, এই ভিডিও দেখে আসলে আমরা বুঝতে পারবো। এই যে দেখো, প্রত্যয়ের মতো বিভক্তির অফকোর্স স্বাধীন ব্যবহার নেই, এরাও ক্রিয়ামূল বা শব্দমূলের পরে বসে। ক্রিয়ামূলের পরে যে বিভক্তি বসে তাকে ক্রিয়া বিভক্তি বলে। দেখো, ভেরি সিম্পল, আমরা কিছুক্ষণ আগেই পড়েছি যে ক্রিয়ামূলের পরে যে প্রত্যয় বসে তাকে কৃত প্রত্যয়, ঠিক তেমনি ভাবে ক্রিয়ামূলের পরে যে বিভক্তি বসে তাকে ক্রিয়া বিভক্তি বলে। হ্যাঁ, আর যেগুলো শব্দমূলের পরে বসে তাদেরকে শব্দ বিভক্তি বলে। যেমন আমরা একটা এক্সাম্পল খেয়াল করি, খেল তো ক্রিয়ামূল, তার সাথে ই প্রত্যয় যুক্ত হয়ে খেলি, রাইট? এখানে কি হলো কি যে বেসিকলি আমরা দেখতে পাচ্ছি যে খেলের সাথে আমরা যেমন ই প্রত্যয় যুক্ত করে আমরা খেলি আহ লিখছি, বা খেলের সাথে আমরা যদি এ প্রত্যয় যুক্ত করি আমরা লিখছি খেলে। তো খেলি বা খেলে এটা বেসিকলি কি, যে যেমন আমি খেলি, আমি খেলি, সে খেলে। হ্যাঁ, মূল যে ওয়ার্ডটা খেল, আমি খেল সে খেল বলে আমাদের বেসিক্যালি অর্থ প্রকাশিত হচ্ছে না। যখন আমরা এ প্রত্যয় বা ই প্রত্যয় যুক্ত করছি তখনই দেখা যাচ্ছে একটা শব্দের সাথে আরেকটা শব্দ কানেক্টেড হয়ে যাচ্ছে। এই যে শব্দের কানেকশন মেক করা বা একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দের সম্পর্ক তৈরি করা, এটাই বিভক্তির কাজ। এই যে যেমন খেলিটা বেসিক্যালি আমির সাথে কানেক্টেড হয়, খেলে বেসিক্যালি সে সাথে কানেক্টেড হয়। সো এই যে কানেক্ট করা বা এই যে আমরা দেখতে পাচ্ছি যুক্ত করার ব্যবহারটাই কিন্তু আমাদের বিভক্তি দেখাচ্ছে, এবং এই ক্ষেত্রে কিন্তু শব্দের অর্থের কিন্তু পরিবর্তন হচ্ছে না। খেলি খেলের ক্ষেত্রে জাস্ট আমাদের যে একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক রক্ষার্থে আমরা ব্যবহার করছি, কিন্তু মূল শব্দ একইটাই থেকে যাচ্ছে, রাইট? অর্থটা কিন্তু একই থাকছে। ঠিক তেমনি ভাবে পর যোগ ইলো, পড়িল, দেখ যোগ ইব, দেখিব। আর শব্দমূলের পরে যে বিভক্তি যুক্ত হয় সেটা তো শব্দ বিভক্তি বললাম। যেমন বাড়ি, বাড়ির সাথে তে যোগ করলে আমরা বাড়িতে, এবং এটা অফকোর্স আমরা তখনই ব্যবহার করি যখন আমাদের দেখা যাচ্ছে একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দকে কানেক্ট করতে চাই। এটা কিন্তু প্রত্যয়ের ক্ষেত্রে ঘটে না, রাইট? যেমন প্রত্যয়ের একটা এক্সাম্পল যদি আমরা একটু উপরে দেখি, জমি যোগ
জমিদার জমিদার। আমরা নতুন শব্দ গঠন করছি, কিন্তু এই কারণে গঠন করছি না যে এটা আরেকটা শব্দের সাথে কানেক্ট করতে হবে। ইনফ্যাক্ট নতুন শব্দ তৈরি করার জন্য আমরা ব্যবহার করছি। কিন্তু বাড়িতে এটি কিন্তু আমরা বেসিকলি এই যে তে বিভক্তি যুক্ত করার মাধ্যমে আমরা বোঝাতে চেষ্টা করছি যে আরেকটা নতুন শব্দের সাথে সাথে আমরা কানেক্ট করবো। সো ব্যাপারটা আসলে এরকম হচ্ছে। সো মামা যোগ র মামার, ছাত্র যোগদের ছাত্রদের। সো বেসিকলি আমাদেরকে একটু বিভক্তিগুলো মনে রাখতে হবে। বিভক্তি বেসিকলি 7টা আছে: শূন্য বিভক্তি, প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি। তো এই যে টোটাল টোটাল আমাদের দেখা যাচ্ছে যে 7টা বিভক্তি। এগুলো নিয়ে অফকোর্স আমাদের বিস্তারিত লেসন আছে ক্লাস 9-10-এ। কেউ যদি পড়তে চাও ক্লাস 9-10-এর বইটাও তোমরা পড়তে পারো, সো দ্যাট তোমাদের এই বিষয়গুলো আরো নলেজে আসে যে কোন কোন ধরনের বিভক্তি আমরা ব্যবহার করে থাকি। বিভক্তি মেইনলি কারকের সাথে আহ কারক সম্পর্ক বোঝাতে আমরা বিভক্তি ব্যবহার করে থাকি। যখনই বিভক্তির নাম আসে তখনই কারকেরও নাম আসে। মুভিং অন টু দ্য নেক্সট পার্ট, আমরা পরবর্তী পার্টে যাই। তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, কিউবিসি একাডেমি এখন তো ষষ্ঠ শ্রেণীর টেক্সট বুকটা তোমাদেরকে পড়াচ্ছি, বাট আমরা 9-10-এর টেক্সট বুকেও ইম্পর্টেন্স দিব। স্পেসিফিকলি কেন দিব? কারণ ক্যাট কলেজ ভর্তি পরীক্ষার জন্য 9-10-এর কিছু কিছু অংশ বাংলা থেকে কিছু কিছু বিষয় আসে, যেগুলো আসলে ইম্পর্টেন্ট। এগুলো তোমরা আমাদের অ্যাডভান্স ক্যাডেট সেগমেন্টে পাবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে তোমরা প্রতিটা কোর্স ভালোভাবে করছো। আচ্ছা, এবার আসে যাক উপসর্গে। উপসর্গ তো ইম্পর্টেন্ট। আমরা যদি একটু খেয়াল করি যে উপসর্গ প্রত্যয় বা বিভক্তির মতো উপসর্গ বলতেও কিছু ভাষিক উপাদান আছে। প্রত্যয় আর বিভক্তি অফকোর্স দেখা যাচ্ছে শব্দের শেষে বসে, উপসর্গ কিন্তু শব্দের আগে বসে, যেটা আমি প্রিভিয়াসলি তোমাদেরকে বলেছিলাম যে এখানে কিন্তু যেমন হার একটা শব্দ, কিন্তু এর আগে আমি যদি প্রবিভক্তি লাগাই তাহলে এটা হয়ে যায় প্রহার। বিভক্তি লাগাই তাহলে এটা হয়ে যায় বিহার। তো ভিন্ন ভিন্ন অর্থ কিন্তু তৈরি করছে, রাইট? আবার যদি যুক্ত করি তাহলে সেটা হয়ে যাচ্ছে উপহার। তাহলে এই হার শব্দের সাথে বিভিন্ন রকমের উপসর্গ যুক্ত করে ভিন্ন ভিন্ন শব্দ তৈরি করছে, যা ভিন্ন ভিন্ন অর্থ বহন করছে। তো উপসর্গের সাহায্যে আমরা মেনলি নতুন শব্দ, ভিন্ন অর্থবহ শব্দ তৈরি করি। কিন্তু বিভক্তির সাহায্যে কিন্তু এটা হয় না। মূল শব্দটি কেবল সম্প্রসারিত হয়। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, যে বিভক্তির সাহায্যে মূল শব্দ কেবল সম্প্রসারিত হয়। এটাও কিন্তু তোমাদের সত্য মিথ্যার জন্য খুবই ইম্পর্টেন্ট। অফকোর্স এটা দাগিয়ে রাখবে। আর এটাও ইম্পর্টেন্ট, উপসর্গের সাহায্যে নতুন শব্দ বা ভিন্ন অর্থবহ শব্দ তৈরি হয়। আর প্রত্যয় যোগে নতুন শব্দ কখনো হয় আবার কখনো হয় না, এই কথাটাও বলা হচ্ছে। যেমন অনেক ক্ষেত্রে হয় না। যেমন আমরা যদি আহ দেখি যে আমাদের এর আগেও কিছু এক্সাম্পলস আমরা দেখতে পেলাম উপরে। সো উপরের এক্সাম্পল গুলা থেকে আমরা কিছু শব্দ হয়তো পাচ্ছি যেগুলো অফকোর্স ভিন্ন অর্থ দিচ্ছে না, ইনফ্যাক্ট একই অর্থ দিচ্ছে। যদিও আমাদের এখানে নাচ আর নাচুনি ভিন্ন অর্থ প্রকাশ করে, এখানে খুব একটা যে আচ্ছা, এই যে বল যোগ বলা, এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থের সম্প্রসারণ হয়েছে কিন্তু নতুন অর্থ তৈরি করেনি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, মানে শব্দের সম্প্রসারণ হয়েছে। আচ্ছা, নাও মুভিং অন টু দ্য নেক্সট পার্ট, আমরা যদি একটু খেয়াল করি এখানে আরেকটু দেখি যে সো নতুন শব্দ তখনই তৈরি হয় যখন আগের শব্দটি থেকে গঠিত শব্দটির অর্থ, আকার বা রূপ বা শ্রেণীর পরিবর্তন ঘটে। যেমন এখানে যদি আমরা দেখি যে বাড়িতে, বাড়িতে শব্দের আয়তন বেড়েছে, অর্থাৎ বাড়ি থেকে বেড়েছে, কিন্তু অর্থটা বদলায় নাই। কিন্তু পরের পর উয়া প্রত্যয় যুক্ত করে পড়ুয়া গঠন। সো পর হচ্ছে দেখা যাচ্ছে যেটা অর্থ দেয় সেটা তো অফকোর্স ভিন্ন অর্থ, ক্রিয়া অর্থ দেয়। আর পড়ুয়া কিন্তু অফকোর্স বোঝায় একটা বিশেষণ, যে একজন পড়ুয়া অর্থাৎ সে কেমন। সো আলটিমেটলি অবভিয়াসলি সেক্ষেত্রে পড়ুয়া দেখা যাচ্ছে যে সে এক, এখানে যদিও আমাদের এখানে লিখেছে যে পড়ুয়া বিশেষ্য, পড়ুয়া কিন্তু বিশেষ্য না। এটা বিশেষণ হবে, এটা একটু কারেক্ট করে নিবে। কারণ আমরা যদি বলি সে বেশ পড়ুয়া, অর্থাৎ এটা তার নেচারকে বোঝাচ্ছে, তার প্রকৃতিকে বোঝাচ্ছে। সো এই বিশেষ্যটা কিন্তু ভুল, এটা বিশেষণ হবে। পড়ুয়া কিন্তু বিশেষণ, কারণ সে পড়ুয়া। তাহলে সেই ক্ষেত্রে সে কেমন, তার নেচারকে যদি বোঝায় তাহলে অফকোর্স এটা তখন আর বিশেষ্য থাকে না, এটা বিশেষণ হয়ে যায়। হ্যাঁ, তো পড়ুয়া হচ্ছে একটা নতুন শব্দ।
মুভিং অন টু দ্য নেক্সট পার্ট, এটা আমরা পরবর্তীটাতে একটু যাই আর আমি একটু বোঝার চেষ্টা করি এখানে কি বলা হলো। সমাস: দুই বা তার চেয়ে বেশি পদ একসঙ্গে যুক্ত হয়ে একটি পদ তৈরি করার প্রক্রিয়াকে সমাস বলে। তার আগে তোমাদেরকে বলি পদ জিনিসটা কি। পদ হচ্ছে মেইনলি শব্দের সাথে যখন তুমি বিভক্তি যুক্ত করবে তখন তার পদ তৈরি করে। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে আমরা এখানে পদ তৈরি করতে চাচ্ছি, যেমন বাড়ি। বাড়ি হচ্ছে শব্দ, কিন্তু এটার সাথে তে বিভক্তি যুক্ত করলে বাড়িতে হয়ে যাচ্ছে। এই বাড়িতে হচ্ছে পদ। সো এই পদ, দুই বা ততোধিক পদ একসঙ্গে যুক্ত হয়ে যে নতুন একটা পদ তৈরি করে, এই তৈরির প্রক্রিয়াকে মেনলি কি বলা হচ্ছে? সমাস বলা হচ্ছে। তো সমাসের এই ব্যাপারে যখন আমরা আসছি, আমরা একটু খেয়াল করি এভরিওয়ান, সেটা হচ্ছে যে কালের অভাব। কালের অভাব হচ্ছে আকাল। তাহলে একটা নতুন শব্দ গঠন হলো। এই অভাব হচ্ছে আয়ের পরিবর্তে আসছে, অভাব হচ্ছে আকে রিপ্লেস করেছে আর অথবা অভাবকে রিপ্লেস করছে। আর কালের যেহেতু অভাব, আকাল একটা নতুন শব্দ, অর্থাৎ কালের অভাব অনেক বড় একটা দেখা যাচ্ছে দুটি পদ যুক্ত হয়ে একটা বড় শব্দ তৈরি করছে, বা তো সেই ক্ষেত্রে আমাদের আকাল বলাটাই শ্রেয়, একটা নতুন শব্দ তৈরি করছি আমরা। খেয়া পারাপারের ঘাট, এই শব্দাংশের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, অর্থাৎ খেয়া পারাপারের ঘাট শব্দাংশ বলবো না, এটা বাক্যাংশ বলা উচিত, কারণ এটা ছোটখাটো বাক্য হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে এটাকে যদি আমরা একটা ছোট শব্দে পরিণত করতে পারি তাহলে এটা বেশ ভালো। যেমন খেয়া ঘাট, নদী মাতা যার অনেক বিশাল, তো এটাকে সংকুচিত করে আমরা হচ্ছে নদী মাতৃক লিখতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সমাস কি, উপসর্গ কি, বিভক্তি কি, প্রত্যয় কি। আর এই টপিক গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের অবভিয়াসলি কিস একাডেমিতে। তোমাদের বাকি টপিক গুলো বিশ্লেষণ করে আলোচনা করা হবে, নেক্সট লেসন্স গুলো দেখে নিবে, কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট বিষয় আছে যেগুলো অবভিয়াসলি ক্লাস 6 এর বই থেকে যেমন পড়তে হবে, ঠিক একইভাবে ক্লাস 9 10 এর বইয়ের আমরা অ্যাডভান্সে যা যা পড়া লাগবে সেটা অবভিয়াসলি তোমাদেরকে ডিরেকশন দিয়ে দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।